আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে দিনভর 0 পয়েন্টে ছাত্র জনতার অবস্থান, আটক 33। আওয়ামী লীগ এখন ফেসবুক লীগ, বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দেশে ফেরার চেষ্টা, মন্তব্য আমির খসরুর। পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা, অভিবাসন ব্যয় কমানোর অনুরোধ। হাসিনা সহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার। দুর্বল ব্যাংকগুলোকে ৬,০০০ কোটি টাকা সহায়তা দিলেও টাকা পাচ্ছে না গ্রাহক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। দীর্ঘ প্রবাস জীবন শেষে ফিরলেন দেশে ফিরলেন বেবি নাজনীন। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। শহীদ নূর হোসেন দিবস পালনে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করায় দিনভরই ছিল উত্তেজনা। শহীদ নূর হোসেন চত্বরও ছিল সরগরম, তবে তা ছাত্র জনতার পদচারণা আর মিছিলে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করে ছাত্র জনতা। সে সময় আওয়ামী লীগ কার্যালয় এবং আশেপাশের এলাকা থেকে কমপক্ষে ৩৩ জনকে আটক করা হয়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সে সময় তাদের প্রতিহত করে যুবদল কর্মীরা। পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই মহড়া দিতে দেখা যায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। মহানগরীর এমন উল্টো চিত্রে অনভ্যস্ত নগরবাসী। শহীদ নূর হোসেন দিবস ঘিরে আওয়ামী লীগের সমবেত হবার ঘোষণা প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জমায়েতও সরব হয় স্লোগানে। গণহত্যা ও স্বৈর শাসকের বিচার দাবিতে সোচ্চার ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। হিংসা, হানাহানি, হুমকি, হুঙ্কার, হত্যা এসব ছোটখাটো হয়ের দাপট তো ছিলই। 15 বছর পর হযুগের সমাপ্তি ঘটলো। আমাদের শুধু একটা মাত্র ম্যাচ খেলবো, সেটা হচ্ছে শুধু ছাত্রলীগের সাথে, শুধুমাত্র ফ্যাসিস্টদের সাথে, আওয়ামী লীগের সাথে। আমরা শুধু হাসিনার পতনের জন্য রক্ত দেই নাই, আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য রক্ত দিয়েছি। কোন রূপেই যেন স্বৈরাচার ফিরে না আসে, সজাগ দৃষ্টি রাখার আহ্বান সেদিকেই। অতীতের জমিদারি দখলদারি শাসনে বাংলাদেশ আর ফিরে যাবে না। আমরা সামনে তাকাই, সেজন্য আমরা বলতে চাই মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। গণতন্ত্রের লড়াইয়ে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের মূল্য এখনো পায়নি বলে আক্ষেপ পরিবারের। শহীদ নূর হোসেন নিয়ে রাজনীতি করাটা এটা আমরা মানতে পারতেছি না। বাক স্বাধীনতা চাইছে যে আমার কথা আমি বলতে পারবো, আমরা বলবো, কিন্তু সেই কথাগুলো তখন বলতে পারতেছে না। কেউ বলতে পারে না, একদল আরেক দল শোষণ করতেছে। আওয়ামী লীগের মিথ্যা প্রচারণার প্রতারণায় ক্ষুব্ধ নূর হোসেনকে শ্রদ্ধা জানাতে আসা ছাত্র জনতা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর 0 পয়েন্টে আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, ছাত্র জনতার গণজমায়েতের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? যেটা আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারাই এই 0 পয়েন্ট অর্থাৎ নূর হোসেন চত্বরে তারা এসে অবস্থান নিয়েছিলেন। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে কর্মসূচি ছিল আওয়ামী লীগের, যে নূর হোসেনের শহীদ দিবস উপলক্ষে তারা একটা
মিছিল করার কথা ছিল, সেই মিছিলটি আসলে কার্যত হওয়া সম্ভব হয়নি এবং আওয়ামী লীগের কার্যালয় এবং নূর হোসেন চত্বর মূলত গতকাল রাত থেকেই ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যারা বৈষম্য বিরোধী সাধারণ মানুষ যারা আছেন তাদের আসলে নিয়ন্ত্রণে ছিল। আমরা দেখেছি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই এলাকার দখলে নিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকটা কমে গেলেও, অর্থাৎ বিকেলে আমরা যথেষ্ট সময়মতো আমরা দেখেছিলাম, বিশেষ করে ছাত্র জনতার সাথে যে আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন সারাদিন ভেবে এখানে ছিলেন এবং বৈষম্য বিরোধী নেতা সমন্বয়ক সার্জিস আলমও এখানে এসে বক্তব্য রেখেছিলেন। তারা যেটা বলতে যাচ্ছেন, আওয়ামী লীগ মাত্র 3 মাস অতিক্রম করেছে, এরই মধ্যে আবার নতুন করে তারা রাজনৈতিক কর্মসূচি দেওয়াতে সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না। আপনারা দেখছেন এখানে স্লোগান হচ্ছে এবং আমরা এখানে কয়েকজন এই আন্দোলনের সাথে যুক্ত যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে আপনারা আসলে কি কর্মসূচি পালন করলেন? আজকের কর্মসূচি ছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করা। এমনিতে আওয়ামী লীগ প্রতিরোধ হয়েছে এই বাংলাদেশে, তারা আমাদের অফলাইনে যেরকম প্রতিরোধ হয়েছে, আজকে তারা অনলাইনে একটা অ্যাক্টিভিটি দেখিয়েছে 2 দিন যাবৎ। তারা আসলে তাদের তো আর কোনো কাজ নাই, আসলে তারা রুমে থেকে, হোটেলে থেকে, ভারতে থেকে তারা অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করতেছে। সেই বিভ্রান্তকর পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য এই ছাত্র সমাজ, সাধারণ জনতা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও আজকে খুনি হাসিনা, ডাইনি হাসিনাকে ভালো করে চিনতে পেরেছে। আমরা দেখছি এখানে অনেকে স্লোগান দিচ্ছে, আমরা যদি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আজকে আপনাদের এই কর্মসূচিটা আমাদের এই কর্মসূচিটা মূলত ফ্যাসিস্ট হাসিনা তিনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে একটি ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। তার এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সাধারণ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা আজকে সকাল থেকেই এই রাজপথে আছি। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত তিনি আবার সেই মিডিয়ার সামনে এসে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকব। এবং কি তিনি যে তাদের কর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছে, এই রাজপথকে অচল করে দেওয়ার জন্য তিনি যে উস্কিয়ে দিচ্ছে, সেই বক্তব্য তার উঠিয়ে নিতে হবে। কয়েকজন এরপরেও কয়েকজন ছাত্রলীগের বা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে আমরা দেখেছি তারা মিছিল করেছে, এখানে এসেছে। আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তারা মূলত আপা দেশে থাকাকালীন তারা সিঙ্গারা খাইতে আসতো, কিন্তু আজকে তারা এখানে সিঙ্গারা নাই, আজকে তারা বনানীর কাচ্চিবাই থেকে কাচ্চি খাওয়ানো হয়েছে। ছাত্রলীগের যারা কর্মী যারা ছিলেন বা সমর্থক ছিলেন তারা এখানে আসলে কোনোভাবে অবস্থান নিতে পারেনি। যে কয়েকজন এসেছে তাদেরকে অনেকটা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা। এই ছিল আমার কাছে এখানে থাকা। মানিক শিকদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর 0 পয়েন্ট থেকে ছাত্র জনতার গণজমায়েত কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। ছাত্র জনতার অভ্যুত্থানের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম শনিবার দলটি কোনো কর্মসূচির ঘোষণা দেয়, কিন্তু সে ঘোষণা আসে ফেসবুকে। আর তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা, যেখানে দলটির নাম আওয়ামী লীগ থেকে ফেসবুক লীগ হয়ে ওঠার কথা বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর 3 মাস পরে রোববার ঢাকায় একটি কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। শনিবার দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়। আর এই ডাক ফেসবুকে দিয়ে মাঠে না থাকায় এখন প্রশ্ন উঠছে তাদের পুরো অস্তিত্ব নিয়েই। দলটি আওয়ামী লীগ থেকে এখন পরিণত হয়েছে ফেসবুক লীগে, এমনটাই মন্তব্য করলেন বিএনপির এই নেতা। রাজনীতির দলনেতা থাকলে তো ফেসবুক নির্বাচন ছাড়া হওয়ার কোনো কারণ নাই। মোদির দিয়ে হচ্ছে না, আবার এখন ট্রাম্প, এটা মোদি লীগে রূপান্তরিত হয়েছে, এখন ট্রাম্প লীগে রূপান্তরিত হয়েছে। রাজনীতিতে আমার কাছে মনে হয়
নিজেরা নিজের দলটাকে ধ্বংস করেছে। ফেসবুকে এভাবে পোস্ট করাকে উস্কানিমূলক বললেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমি তাদের সবগুলো ফেসবুক প্ল্যাটফর্ম ফলো করি এবং সেখানে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে এটি কিন্তু অস্থিতিশীলতার শামিল। আপনি একটি দেশকে অস্থিতিশীল করার মতো কার্যক্রম চালাতে পারেন না। এই বিশ্লেষক আরও বলেন, আওয়ামী লীগের উচিত হবে নেতাকর্মীদের কথা ভেবে দায়িত্বশীল আচরণ করা। আওয়ামী লীগের উচিত হবে দায়িত্বশীল রাজনৈতিক ব্যবহার করা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ায় এবার ট্রাম্পের বেশে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর অন্তর্বর্তী সরকারকে সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদিন ফারুক। নাহিদ সিরাজি নিম্মির আরও একটি প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো সহ দেশটির বেশ কয়েকজন কূটনীতিক বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। যদি 2 দিনের মধ্যে সমাপ্ত হয় 2 দিন পরে যাবে, যদি 1 সপ্তাহ লাগে 1 সপ্তাহ পরে যাবে। ওই কাজগুলো শেষ করে তো ওনাকে যেতে হবে। এখানে তো একটা প্রসেস আছে। ওনার সাথে আরও লোকজন যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, তারপর ওখানে হসপিটালগুলোতে ওনার যেখানে যেখানে যাবে এগুলো সব সমাপ্ত করতে হবে তো কাজগুলো। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদিন ফারুক আবারও যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। আজকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব করেন। এখন সবার সাথে ঐক্যমত্যে পৌঁছে সব দলের সাথে নির্বাচনের একটা ম্যাপ দেওয়া প্রয়োজন। সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। অপর এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। জনাব তারেক রহমান বিচক্ষণতার সঙ্গেই বলেছেন, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকারের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়ে একটি বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত আমাদেরকে তৈরি থাকতে হবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরও 5 জন। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। নতুন 5 উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সাইদুর রহমান, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে যান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 22 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সেনাবাহিনী প্রধান। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো সাক্ষাৎ করতে গেলে এ সহায়তা চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরের অভিবাসন ব্যয় কমিয়ে আনার অনুরোধ জানান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ থেকে গেল 1.5 দশকে যেসব দেশের সম্পদ পাচার হয়েছে তার মধ্যে সিঙ্গাপুর অন্যতম। তাই এ ব্যাপারে দেশটির সহায়তা প্রয়োজন। রাষ্ট্রদূত এ সময় ঢাকার সাথে সব রকমের সহায়তা করতে সিঙ্গাপুর প্রস্তুত বলে জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের উপর শুনানি শেষ হয়েছে। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য করেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড
কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও মুমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। খালেদা জিয়াকে বিরুদ্ধে যে এই সরকারের যে বৈষম্যমূলক আচরণ এবং অবিচারমূলক আচরণ এইটা খুবই দুঃখজনক ছিল। আজকে মামলাটি আমরা শুনানির জন্য এনেছিলাম, আদালত শুনেছেন। আগামীকালকে এই মামলার উপরে কোন কোন গ্রাউন্ডে আমরা লিভ চাচ্ছি সেটার উপরে আদালত আগামীকালকে আদেশ দেবেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে আওয়ামী লীগ অভিযোগ করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরু করতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। আইসিসিতে ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেয়া অভিযোগ সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। পরে চিফ প্রসিকিউটর জানান, সরকারের নির্দেশ পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হবে, তবে ব্যক্তির তদন্ত এখন চলছে। আমরা যখন সিদ্ধান্ত নিব, আগে আমরা আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই, এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে। যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব। নভেম্বরের মাঝামাঝিতে নতুন এজলাসে বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। 18ই নভেম্বর আনিসুল হক সহ 10 মন্ত্রী ও 2 উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঋণ জালিয়াতি ও নানা অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো গত 5 সপ্তাহে প্রায় 6,000 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে। তারপরও গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না ব্যাংকগুলো। প্রতিদিনই এসব ব্যাংকের বিভিন্ন শাখায় ভিড় করছেন তারা। দুর্বল ব্যাংকগুলোর অনলাইন কার্যক্রম বন্ধ থাকায় টাকা মিলছে না এটিএম বুথেও। এভাবে তারল্য সহায়তা দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে, তাদের সংকট কাটাতে আন্তঃব্যাংক মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে সংকটে থাকা ব্যাংকগুলোকে ভালো 10টি ব্যাংক ঋণ সহায়তা দিতে রাজি হয়। এরই পরিপ্রেক্ষিতে গত 5 সপ্তাহে 6টি দুর্বল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি পেয়েছে প্রায় 6,000 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ 1,495 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 1,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 295 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 775 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 150 কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংক 820 কোটি টাকা পেয়েছে। সংকটে থাকা এসব ব্যাংকে তারল্য সুবিধা দিয়েছে সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তারপরও গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না ব্যাংকগুলো। আজকে তারিখ করলে যে বিকেল আসবে, বিকেল নাইলে বুধবারে, বৃহস্পতিবার 2 দিন পর পর আসছে, ঘুরে যাইতেছে, টাকা আমাদের দিচ্ছে না। 10,000 দেয়, আগে দিতে এখন 5,000 করে দেয়, তাও নাই টাকা। বিশ্লেষকেরা বলছেন, তারল্য সহায়তা দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাময়িকভাবে টিকিয়ে রাখা গেলেও দীর্ঘমেয়াদে এটা সম্ভব নয়। ব্যাংকিং সেক্টরকে রিকভার করার উদ্যোগ নেওয়া হয়েছে, রিফর্ম করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় কোনো ব্যাংক ধসে যাক বা বন্ধ হয়ে যাক, তাহলে কিন্তু সমগ্র রিফর্ম উদ্যোগটা ক্ষতিগ্রস্ত হবে বা পিছিয়ে যাবে। সেই হিসেবে এখন লিকুইডিটি সাপোর্ট দেওয়াটা ভালো কাজ হয়েছে, কিন্তু এটা খুব বেশি দিন দিতে পারবে না, দেওয়া উচিত না। সবল ব্যাংক তারও তো একটা রিস্ক আছে।
হ্যাঁ, যে এই ব্যাংক বাংলাদেশ ব্যাংক এখন কথা দিচ্ছে কতটা দিতে পারবে, আবার আর একদিকে হচ্ছে যে ব্যাংক টাকা ছাপাবে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে অস্তিত্ব রক্ষায় সচেষ্ট হতে হবে। রিকভারি প্ল্যান তৈরি করতে হবে এবং সেই রিকভারি প্ল্যান তৈরির সময় কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাবে যে আসলে কোনো ব্যাংক আদৌ রিকভারি করতে পারবে নাকি পারবে না। ব্যাড লোনগুলোকে রিকভারির জন্য চেষ্টা করতে হবে, আইন আছে, আইনের প্রয়োগ করতে হবে। তাদের যে যেটাকে তারা মর্টগেজ দিয়েছে সেই মর্টগেজটা থেকে তারা কিছুটা উদ্ধার করতে পারে। এদিকে হাসিনা সরকার পতনের পর ব্যাংক খাতে আওয়ামী লীগের প্রভাব থাকা অনেক ব্যাংকের পর্ষদ ভাঙা হয়েছে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 8টি ব্যাংক সহ মোট 11টি ব্যাংকের পর্ষদ ভেঙেছে অন্তর্বর্তী সরকার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন। সকাল 11:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। এই কোকিল কণ্ঠের পাখিটি দীর্ঘ 8 বছর যুক্তরাষ্ট্রের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন আবারও সবাইকে তার সুরের মূর্ছনায় ভাসাতে। পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই গায়িকা দেশে ফিরেই প্রথমে তিনি জুলাই ছাত্র আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে, নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। আমাদেরকে মনে রাখতে হবে যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে ছাত্র জনতা, তাদের সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। 4.5 দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ বহু দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। চলচ্চিত্র ও অডিও মাধ্যমে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের এই গুণী শিল্পী। রাজনৈতিক কারণে ক্যারিয়ারে ভাটা পড়লেও তার গাওয়া আইকনিক গানগুলো এখনও সবার মনে দোলা দেয়। এত বছর পর তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা। এই ফ্যাসিবাদ হাসিনা দেশের বাইরে রেখেছেন সুপরিকল্পিতভাবে। যাই হোক, ওনাকে পেয়ে আমরা আজকে খুবই আনন্দিত। শিল্পী হিসাবেই আপনারা সবাই ওনাকে বেশি জানেন এবং ওনার যে অ্যাচিভমেন্ট, ওনার যে অর্জন, এটা ওনার শিল্পী জীবনের থেকেই এটা অ্যাচিভমেন্টটা। তো নিশ্চয়ই উনি গান গাইবেন, আবার নতুন নতুন গান পাবেন আপনারা। তার রাজনৈতিক যে কার্যক্রম, তার রাজনৈতিক যে পরিচয়, সেই কার্যক্রমটাও তিনি সফলভাবেই পরিচালনা করবেন। দেশে ফিরে ভক্তদের জন্য সুখবর দিয়ে তিনি জানান, এখন থেকে রাজনীতি ও সঙ্গীতাঙ্গন দুইটাতেই মাতিয়ে রাখবেন এই গায়িকা। আপনাদের সাথেই আছি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিলেটের কানাইঘাটে 7 দিন নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার, 3 নারীসহ গ্রেফতার 5। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালিকার বাড়ি এলাকায় দ্বিতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে টিএনজেড কারখানার শ্রমিকরা। এতে আজও সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট, দুর্ভোগে পড়েন পথচারীরা। এই ঘটনায় আশেপাশের আরও 40টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো সকাল থেকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা, বিক্ষোভ করে বকেয়া বেতনের দাবিতে। পরে মহাসড়কে অবস্থান নেয় তারা।
TNZ অ্যাপারেলস লিমিটেড কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানায় 4 মাস ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। দিতে পারতাছি না, বাড়িলা নামাই দিছে, আমরা তখন রাস্তায় নামছি, না খায় না দেয়া রোডের মধ্যে পড়ে রইছি, আমরা ন্যায্য পাওনা কেন পাই না। দীর্ঘ সময় ধরে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যানবাহন 15 থেকে 20 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছে। পিছনে দেখে আসলাম এক মুরগির ব্যবসায়ী, ওনার প্রায় 1-150 মুরগি মরে গেছে রাস্তার পাশে ফালায়, উনি কান্না করতেছে। পুরাবাড়ি থেকে এই পর্যন্ত এখানে হাইটে আসলো, এখন ঢাকা পর্যন্ত মনে হাইটেই যাওয়া লাগবে। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীর কোনো আশ্বাস শুনতে নারাজ শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের পক্ষে অনড় তারা। পুলিশ ডিপার্টমেন্ট থেকে ডেট দেওয়া হয়েছে, কিছু হয় না। আজকে আমরা 25 ঘন্টা যাবত রাস্তায় আছি। মালিক আমাদের সাথে কথা বলে না। পুলিশ বলছে মালিক পক্ষ বিজিএমই এর সাথে আলোচনা হয়েছে। মালিক পক্ষ, আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং বিজিএমইতে একটু আগে একটা মিটিং হয়েছে, মিটিং শেষ করে ওনারা এখন বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের থেকে বলছে যে টাকার সংস্থান আজকেই হবে। এসআই নিয়ে এইটুকু নিয়ে আলোচনা আছে, আশা করি ওইখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের 40টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে যেসব কারখানার মালিকরা মজুরি দিতে গড়িমসি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে গার্মেন্টস শ্রমিকদের সংকট নিরসন বিষয়ক বৈঠক শেষে তিনি আরও বলেন, মালিকরা বেতনাদি না দিলে তাদের পাসপোর্ট, এনআইডি আটকে রাখা সহ বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হবে। 2123টি কারখানা সেপ্টেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 17টিতে এখনও প্রক্রিয়াধীন রয়েছে। একটি কারখানায় আন্দোলনের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ওই কারখানার মালিক 2 মাস ধরে দেশের বাইরে রয়েছেন, তার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। এক একটা কোম্পানি কমিটমেন্ট দিয়ে 12-15 বার ফেল করে। সবাইকে তার দায়িত্বটা নিতে হবে এবং সেই দায়িত্বটা না নিলে কিন্তু আমরা 18 দফায় বলা ছিল আইনি ব্যবস্থা, এবং আইনি ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। বাংলাদেশে আপনি খুব কম দেখবেন যে মালিককে ধরে আনতেছে, শ্রমিককে না পিটে মালিককে ধরে এনে হচ্ছে তাদের পাসপোর্ট এবং এনআইডি আটকে রাখা। অনেকের হচ্ছে পাসপোর্ট এনআইডি আমরা সিজ করে রাখছি, সিজ করে রাখা হচ্ছে, তাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোররাতে বাড়ির পাশে একটি ডোবায় পুঁতে রাখা লাশ সরিয়ে নেওয়ার সময় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 6 বছরের ছোট্ট মুনতাহা আর নেই। প্রিয় সন্তান হারানোর বেদনায় মাতম করছেন মুনতাহার বাবা ও মা। কোনো সময় বাজারও লইয়া যায় কি আমার মেয়ে, কোনো সময় দোকান দেখানে মনে করো একটু দূর দূরান্ত লইয়া যায় কি, খানাইঘাট লইয়া যায় কি। আচ্ছা আমি লোয়া শেষ হইব, তারপরে যারা আমার খুবই গোলাত ফাঁস জেলা লাগাইছেন এইভাবে ফাঁসি দিবা। স্বজনরা জানান, গেল 3 নভেম্বর বিকেলে বাড়ির উঠোনে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় থেকে নিখোঁজ হয় সে। রোববার রাতে পুলিশ অপহরণ সন্দেহে প্রতিবেশী মার্জিয়াকে আটক করে থানায় নিয়ে গেলে মার্জিয়ার মা ধরা পড়ার আশঙ্কায় খালে পুঁতে রাখা মুনতাহার মরদেহ সরিয়ে নিতে চাইলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। জানা যায়, মার্জিয়া ও তার মা আলিফ জান তাকে অপহরণ করে নিয়ে এরপর গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে পাশের খালে পুঁতে রাখে। আমরা বললাম যে পোস্টমর্টে পারে একটা ছড়া করে একটা শব্দ করলো, শব্দ করিয়ে দেখি লাইট মারিয়ে দেখি যে এই যে আলিফ জান এইভাবে খুলে নিয়া, তাইও মানে কাদার মধ্যে কাদাউড়া এবং বাচ্চাটাও তো। নির্মম এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। তারা আলিফ জানের বসতবাড়ি ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আরও যারা এই হত্যার সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিচারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। এটার পিছনে আরেকটু তদন্তের সাথে আমি এই মুহূর্তে বলছি না, এটার পিছনে আরও কিছু ক্লু আমরা পেয়েছি। খুব দ্রুতই আমরা পুরো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে পারবো এবং আপনারা জানতে পারবেন। ছোট বাচ্চাটাকে তার ঘরের ভিতরে বস্তা দিয়ে এবং গলায় টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে। 3 তারিখে যেদিন নিখোঁজ হয় সেদিনেই বাচ্চাটাকে মেরে ফেলা। কয়েকদিন আগে মুনতাহার জামা চুরির অপবাদ দেওয়া হয়েছিল মার্জিয়া বেগমকে। এ কারণে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
ফ্যাসিস্ট আমলে ঝালকাঠিতে দুর্দান্ত প্রতাপে দুঃশাসন চালিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। স্বাধীনতার পর লবণ চোরের খেতাব পাওয়া আমু গত ১.৫ দশকে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ভূমি দখল, নিয়োগ বাণিজ্য ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে তার নিষ্ঠুরতায় তটস্থ থাকত এলাকার মানুষ। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সদর ও নলছিটির মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম আমির হোসেন আমু। ভোটারবিহীন নির্বাচনে ঝালকাঠি ২ আসন থেকে বারবার সংসদ সদস্য হয়ে আসেন আওয়ামী লীগের এই দাপুটি নেতা। দায়িত্ব পান ১৪ দলের সমন্বয়কের। এরপর এলাকায় চলে ক্ষমতার চরম অপব্যবহার। ২০১২ সালে বাসন্ন এলাকায় আমু তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠা করেন আকলিমা মুয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ। তার সহযোগী যুবলীগ নেতা জাকিরকে দিয়ে সোনামিয়ার পেট্রোল পাম্প, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক ও খলিলুর রহমানকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করেন। জায়গাও দেয় কিছু না, তারপর জোরপূর্বক জায়গা লেখাই নিয়ে গেছে। আমাকে বলে তোমার পাশের জমিটা দাও, পাশের জমিটা দিয়েছি, তার পাশে আরেকটা জমি ছিল সেটাও দাও, তার সেটাও দিয়েছি শুধু আমার পেট্রোল পাম্প রক্ষা করার জন্য। আমু ও তার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কালেক্টরেট স্কুলের জমি দখলেরও অভিযোগ রয়েছে। দখলদারিত্বের লুলোপাতা থেকে রেহাই পায়নি নিচতলের নেতাকর্মীও। আমুর বাবা মুয়াজ্জেম হোসেনের নামে ক্লাব ও পাঠাগার প্রতিষ্ঠায় সহযোগী কামাল শরীফকে দিয়ে শহর আওয়ামী লীগ নেতা আজাদ রহমানের পৈতৃক সম্পত্তিও দখল করেন আমু। তার কাজে কেউ বাধা দিলে হত্যা গুমের ভয় দেখানো হতো। ঝালকাঠির যত টেন্ডার, যত সংস্থা আছে তার 10% এবং কোনো টেন্ডারই তার হুকুম ছাড়া কেউ পাইতো না। তার নামে 2টি প্রতিষ্ঠান করার জন্য 2/3 জমি নিয়ে নেয়। এখন এটা নেওয়ার কারণে আমাদের কালেক্টরেট স্কুলের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিকাদারি, চাকরি, সড়ক বিভাগ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টিআর, কাবিখা এবং সংসদ সদস্যদের নামে বিশেষ বরাদ্দের ক্ষেত্রেও পার্সেন্টেজ আদায় করতেন আমু। হলফনামার তথ্য বলছে গত 11 বছরে তার সম্পত্তি বেড়েছে প্রায় 7 গুণ। পুলিশের এই কর্মকর্তা মুঠোফোনে জানান, ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দখলবাজ লুটেরা আমুর দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ধ্যার সংবাদে সময় হলো আরো একটি বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরল ক্রিকেট। জিয়া টুর্নামেন্টের উদ্বোধনীতে আশরাফুল তামিম। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়ে 7 সুইং স্টেটেই হাসি ফুটল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। শনিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির ফল প্রকাশের মধ্য দিয়ে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশ পেল। চূড়ান্ত ফল অনুযায়ী অ্যারিজোনার 11টি সহ মোট 312টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। 2016 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে 304টি ইলেকটোরাল ভোট পেয়েছিলেন তিনি। অপরদিকে ডেমোক্র্যাট কামালা হ্যারিসের ইলেকটোরাল ভোট 226টি। হোয়াইট হাউসে যেতে প্রয়োজন ছিল 270টি ভোট। এদিকে বুধবার হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমন্ত্রণে স্থানীয় সময় বেলা 11টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি থাকলেও 2020 সালের নির্বাচনে এই রীতি পালন করেননি ট্রাম্প। ট্রাম্পকে জিতিয়ে রাজনীতিতে নিজের অভিষেকটা ভালোভাবেই করে ফেলেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে যেমন নিজের অর্থ, সময়, প্রযুক্তি সবকিছুই ব্যয় করেছেন মাস্ক, ট্রাম্পের বিজয়ে তাৎক্ষণিকভাবে এর সুফলও পাচ্ছেন এই টেক জায়ান্ট। ট্রাম্প জেতার 2 দিনের মধ্যে $1 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইলফলক স্পর্শ করেছে মাস্কের প্রতিষ্ঠান টেসলা। গুঞ্জন রয়েছে ট্রাম্পের নতুন মন্ত্রিসভাতেও জায়গা পেতে যাচ্ছেন ইলন মাস্ক। আশরাফ শুভর রিপোর্ট। So guys are super genius. We have to protect our geniuses. We don't have that many of them. বিজয় ভাষণে ইলন মাস্কের এমন প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদ্য রাজনীতিতে নামা এই ধনকুবেরকে রিপাবলিকান পার্টির নতুন তারকা আখ্যা দেন। Let me tell you, we have a new star. A star is born, Elon. রাজনীতির ময়দানে পা রাখা মাত্রই ব্যাপক তৎপরতা দেখা গেছে ইলন মাস্কের, যার অন্যতম উদাহরণ ট্রাম্প জেলেন্সকির ফোনালাপে
ইলন মাস্কের যুক্ত হওয়া। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের তথ্য মতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার অভিযানে অন্তত $130 মিলিয়ন খরচ করেছেন মাস্ক। কাজ করেছেন ট্রাম্পের প্রধান সহযোগী হিসেবে। And we had one president who couldn't climb a flight of stairs, and another who was fist pumping after getting shot. Fight! শুধু অর্থই নয়, নিজের মালিকানা প্রতিষ্ঠান এক্সেরও ব্যাপক ব্যবহার করেছেন মাস্ক। ট্রাম্প পন্থী বার্তা প্রচারে নিজের অ্যাকাউন্ট থেকে দিনে 100-র বেশি বার পোস্ট করেছেন মাস্ক, যেখানে তার ফলোয়ারের সংখ্যা 20 কোটির বেশি। তবে রাজনীতিতে মাস্কের হঠাৎ আগমন তার সুদূর প্রসারী কৌশলেরই প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। জানান, ট্রাম্পের সাথে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে মাস্ক তার প্রতিষ্ঠানগুলোর পক্ষে পূর্ণ সুবিধা আদায় করবেন। যেমন চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির উপর ট্রাম্পের আমদানি করারোপে মাস্কের টেসলার বাণিজ্য বহুগুণ বাড়বে। ট্রাম্পের জয়ের পর এরই মধ্যে টেসলার শেয়ার মূল্য প্রায় 27% বেড়ে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে $1 ট্রিলিয়ন। ট্রাম্পের নতুন প্রশাসনেও প্রযুক্তিবিদ ইলন মাস্কের জায়গা অনেকটা নিশ্চিত। তার নেতৃত্বে সরকারি কার্যক্রম দক্ষতা কমিশন গঠনের পরিকল্পনা করছেন নতুন প্রেসিডেন্ট। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। দীর্ঘ 18 বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হলো ক্রিকেট টুর্নামেন্ট। আন্তর্জাতিক ভেন্যু মর্যাদার এই স্টেডিয়াম বন্ধ্যাত্ব ঘোচালো জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ও তামিম ইকবাল টুর্নামেন্ট উদ্বোধন করেন। বগুড়া প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন পারভেজ খোকন। আইসিসির স্বীকৃতি দেশের হাতে গোনা কয়েকটি টেস্ট ভেন্যুর মধ্যে একটি ছিল বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 1.5 যুগ ধরে ছিল না কোনো আন্তর্জাতিক ম্যাচের আয়োজন। তবে এবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে বগুড়া সহ উত্তরাঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 নভেম্বর থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটারও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। উদ্বোধনী ম্যাচে ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও ছিলেন। সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম ও আশরাফুল। আমরা আমাদের বেস্ট ট্রাই করবো যে স্পোর্টসটাকে রাইটভাবে কিভাবে প্রমোট করা যায়, and the intention that committee has is absolutely spot on. আমার কাছে মনে হয় যে আমাদের ইন্টারেস্টটা হলো স্পোর্টসকে ভালোভাবে প্রমোট করা, and it is always and always the right thing. যত বেশি খেলা হবে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা বের হয়ে আসবে, এবং যেইভাবে প্ল্যান করা হয়েছে যে আমরা 10টা জায়গা থেকে টিম আসবে এবং ঢাকা থেকে 2টা জায়গা থেকে টিম হয়ে হায়দ্রাবাদ ঢাকায় শেষ হবে। দেশের ক্রিকেট প্রেমীদের আবারও খেলার উন্মাদনা ফিরিয়ে আনতে এমন আয়োজন, যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, এবং বিভাগের পরে আমরা জেলা পর্যায়ে যাব, জেলার পরে আমরা ইউনিয়ন পর্যায়ে যাব। টি-20 ফরম্যাটে 20টি দল নিয়ে প্রথম পর্বে খেলা হবে দেশের 10টি ভেন্যুতে। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা মাঠে। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। 22 বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়েছে তারা। অজিদের মাঠে সব সংস্করণ মিলিয়ে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের 4 পেসারের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রৌফের দুর্দান্ত বোলিংয়ে 88 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত 31 ওভার 5 বলে 140 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে সাইমো আবদুল্লাহ শফিকের 84 রানের উদ্বোধনী জুটিতে নিশ্চিত হয়ে যায় সফরকারীদের জয়। শেষমেশ 139 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় পায় পাকিস্তান। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে দিনভর 0 পয়েন্টে ছাত্র জনতার অবস্থান, আটক 33। আওয়ামী লীগ এখন ফেসবুক লীগ, বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের বেশে ফেরার চেষ্টা, মন্তব্য আমির খসরু। পাচার হওয়া অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা, অভিবাসন ব্যয় কমানোর অনুরোধ।
হাসিনা সহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার। দুর্বল ব্যাংকগুলোকে ৬,০০০ কোটি টাকা সহায়তা দিলেও চাহিদা মতো টাকা পাচ্ছে না গ্রাহক। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।